গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি এই চ্যাপ্টারের দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউটরস টু বায়োলজি টপিকটা কন্টিনিউ করব, অর্থাৎ এই টপিকের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেসব বিজ্ঞানীদের সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে উইলিয়াম হার্ভে, অ্যান্টনি ভন লিউয়েনহুক, ক্যারোলাস লিনিয়াস, চার্লস রবার্ট ডারউইন, আলফ্রেড রাসেল ওয়ালেস অ্যান্ড গ্রেগর জোহান মেন্ডেল। এই সকল বিজ্ঞানী সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো উইলিয়াম হার্ভে তার জীবনকাল ছিল 1578 থেকে 1657 পর্যন্ত। উইলিয়াম হার্ভে ওয়াজ আ ব্রিটিশ সায়েন্টিস্ট। তিনি একজন ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। হি রিডিসকভার্ড দ্য সিস্টেম অফ ব্লাড সার্কুলেশন ইন 1628। তিনি ব্লাড সার্কুলেশন সিস্টেমকে 1668 সালে রিডিসকভার করেছেন। এটাকে রিডিসকভার কেন বলা হচ্ছে? কারণ তার আগেই একজন বিজ্ঞানী, আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম, তিনি কিন্তু 300 বছর আগেই, উইলিয়াম হার্ভে 300 বছর আগেই তিনি ব্লাড সার্কুলেশন আবিষ্কার করে ফেলেছিলেন। হ্যাঁ, and as a result some of the previous ideas about it came to an end. এবং এটার ফলে কি হয়েছিল, তিনি যে ব্লাড সার্কুলেশন সিস্টেমকে ডিসকভার করলেন, এটার কারণে সাম অফ দ্য প্রিভিয়াস আইডিয়াস অ্যাবাউট ইট কেম টু অ্যান এন্ড। কিছু ভ্রান্ত ধারণা ছিল ব্লাড সার্কুলেশন ব্যাপারে, এই ধারণাগুলো কিন্তু সেখানেই এগুলোর উপর ফুল স্টপ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, William Harvey in 1651 he pointed out that life starts from the egg cell. He is considered to be the father of animal physiology. তাহলে 1651 সালে তিনি কি বললেন? তিনি বললেন হচ্ছে লাইফ একটা এগ সেল থেকে স্টার্ট হয়। তাহলে তিনি পয়েন্ট করেছিলেন ব্যাপারটাকে, যে আমাদের যেই ঘটনাটা আসলে ঘটে, যে একটা সেল থেকে আমাদের পুরো লাইফ জার্নিটা শুরু হয়। তিনি কিন্তু সেই কথাটাই বলছেন যে লাইফ স্টার্টস ফ্রম দ্য এগ সেল। হি ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ অ্যানিমাল ফিজিওলজি। আচ্ছা, প্রাণীদের যে ফিজিওলজি, প্রাণীদের শারীরতত্ত্ব, এই প্রাণীদের শারীরতত্ত্বর ফাদার ছিলেন তিনি। William Harvey তিনি clearly described the systems of blood circulation and excretion in animals and explained the relationship between the two processes. He clearly describes the systems of blood circulation. তিনি blood circulation এর সিস্টেমকে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন, ক্লিয়ারলি ডিসক্রাইব করেছেন and excretion in animals and explained the relationship between the two processes. তাহলে ব্লাড সার্কুলেশনের সিস্টেমকে তিনি ডেসক্রাইব করেছেন, আবার তিনি অ্যানিমালদের মধ্যে এক্সক্রিশন সিস্টেমটাকেও ডিসক্রাইব করেছেন, এবং এই দুইটা সিস্টেমের মাঝখানে যে একটা রিলেশনশিপ রয়েছে, এই রিলেশনশিপকে তিনি এক্সপ্লেইন করেছেন। He published a book on the motion of the heart and blood in animals. তিনি একটা বুক পাবলিশ করেছিলেন। সেই বুকটার নাম হচ্ছে অন দ্য মোশন অফ দি হার্ট অ্যান্ড ব্লাড ইন অ্যানিমালস। ওকে, অ্যান্টনি ভন লিউয়েনহুক 1632 থেকে 1723 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা ছিল তার জীবনদশা। তিনি তার জীবদ্দশায় তিনি হচ্ছেন একজন well known, লিউয়েনহুক is well known for his contributions to microscopy. তো মাইক্রোস্কোপিতে তার কন্ট্রিবিউশনের কারণে তিনি হচ্ছে গিয়ে সবচেয়ে ভালোভাবে পরিচিত। অ্যান্ড হাউ হি অ্যাপ্লাইড দিস টু দি ফিল্ড অফ বায়োলজি। তো তিনি তার হচ্ছে মাইক্রোস্কোপি প্রতি কন্ট্রিবিউশন এবং এই মাইক্রোস্কোপিকে তিনি বায়োলজির ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করেছিলেন, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে তিনি অনেক বেশি পপুলার হয়েছিলেন। He revolutionized a technique for creating powerful lenses. তিনি পাওয়ারফুল লেন্স ক্রিয়েট করার জন্য একটা টেকনিক রেভলিউশনাইজড করেছিলেন, একটা টেকনিক তিনি তৈরি করেছিলেন, which some speculate were able to magnify up to 500 times. তিনি 500 গুণ ম্যাগনিফাই করার মতন সক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল লেন্স তিনি তৈরি করে ফেলতে পেরেছিলেন। আচ্ছা, লিউয়েনহুক used the microscopes to find out more about the living world. His discoveries include bacteria,
the vacuole of the cell and the banded pattern of muscle fibers. তাহলে লিউয়েনহুক যে মাইক্রোস্কোপকে ব্যবহার করেছিলেন সেই মাইক্রোস্কোপে তিনি লিভিং ওয়ার্ল্ডের অনেক কিছুই নতুন করে ফাইন্ড আউট করতে পেরেছিলেন। তার ডিসকভারির মধ্যে ইনক্লুডিং ছিল হচ্ছে ব্যাকটেরিয়া, তিনি ব্যাকটেরিয়া ডিসকভারি করেছেন, তিনি সেলের মধ্যে ভ্যাকুয়াল ডিসকভারি করেছেন, তিনি হচ্ছে মাসল ফাইবারের মধ্যে যে ব্যান্ডেড প্যাটার্ন রয়েছে এগুলো তিনি আবিষ্কার করেছেন। তাহলে তার আবিষ্কারের ঝুড়িতে এরকম অনেক স্ট্রাকচার রয়েছে। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে একজন বোটানিস্ট, তিনি একজন ফিজিশিয়ান অলসো অ্যান্ড আ জুওলজিস্ট। তাহলে তিনি একাধারে একজন বোটানিস্ট, জুওলজিস্ট as well as a physician all at the same time. Linnaeus came up with the system of naming, ranking and classifying organisms that we'll still use today. তাহলে লিনিয়াস এমন একটা সিস্টেম নেমিং এর, র্যাঙ্কিং এর, ক্লাসিফাইং এর, মানে অর্গানিজমকে নেমিং করা, তাদের র্যাঙ্কিং করা, ক্লাসিফাই করার তিনি একটা সিস্টেম দাঁড় করিয়েছিলেন। এই সিস্টেমটা কিন্তু এখনো ইউজ করা হচ্ছে। আচ্ছা, it was his vast collection of specimens of plants, animals and shells that led to Linnaeus coming up with a way of grouping and naming species. তার ভাস্ট কালেকশন অফ স্পেসিমেন্স, তার স্পেসিমেনের একটা ভাস্ট কালেকশন ছিল। It was his vast collection of specimens of plants, animals and shells that lead to Linnaeus coming up with a way of grouping and naming species. তাহলে সে হচ্ছে গিয়ে ওই যে স্পিসিস গুলোকে গ্রুপিং করা, নেমিং করার যে পদ্ধতিটা তিনি সেটা কিভাবে বের করলেন, কারণ তার কাছে বিভিন্ন স্পেসিমেনের, যেমন প্ল্যান্ট হচ্ছে, তারপর অ্যানিমেলস, শেলস, এগুলোর অনেক স্পেসিমেনের একটা বড় কালেকশন ছিল তার কাছে। এই কারণে এই কালেকশনগুলোকে স্টাডি করে তিনি হচ্ছে একটা গ্রুপিং এর একটা পদ্ধতি তিনি বের করে আনতে পেরেছিলেন এবং তাদেরকে কিভাবে নেমিং করা হবে সেই নেমিং এর পদ্ধতিটাও তিনি বের করে ফেলেছিলেন। He separated all living things into 3 kingdoms. তিনি সকল লিভিং থিংসকে 3টা কিংডমে ভাগ করেছিলেন। কি কি কিংডম ছিল সেগুলো? একটা হচ্ছে অ্যানিমেল কিংডম, একটা প্ল্যান্ট কিংডম, আর একটা হচ্ছে মিনারেলস কিংডম। তাহলে তিনি সকল লিভিং থিংসকে 3টা কিংডমে ভাগ করেছেন। একটা হচ্ছে অ্যানিমেল কিংডম, একটা হচ্ছে প্ল্যান্টস কিংডম, একটা হচ্ছে মিনারেলস কিংডম। তো সাবডিভাইডিং দ্যাম ইনটু ক্লাসেস, তাদেরকে বিভিন্ন ক্লাসেসে ভাগ করেছিলেন, দেন ইনটু অর্ডার্স অ্যান্ড দেন ফাইনালি ইনটু জেনাস অ্যান্ড স্পিসিস। তাহলে তিনি প্রথমে সকল লিভিং থিংসকে কিংডমে ভাগ করলেন, কিংডমে ভাগ করার পর সেগুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হইলো, ক্লাসে ভাগ করার পর তার অর্ডার আসলো, অর্ডার, তারপর ফ্যামিলিও আছে এখানে, ফ্যামিলি, সেগুলো বিভিন্ন জেনাসে ভাগ করা হয় এবং প্রতিটা প্রাণীকে এক একটা স্পিসিসে ভাগ করে দেওয়া হয়েছে। এইভাবে পুরো ভাগটা চলে আসছে। তো এই হচ্ছে গিয়ে ক্যারোলাস লিনিয়াসের ভাগ করার পদ্ধতিটা ছিল এবং এটা কিন্তু এখনো চলে আসছে, এখনো এটা হচ্ছে সর্বজন স্বীকৃত এবং ট্যাক্সোনমির কিন্তু বেসিসই হচ্ছে এই ভাগটা, তার এই শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশনের এই প্রসেসটা। আচ্ছা, ইউ হ্যাভ হার্ড অফ হোমোসেপিয়েন্স, রাইট? আমরা হোমোসেপিয়েন্স সম্পর্কে জেনেছি, আমরা নিজেরাই হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স ইজ দ্য জেনাস অ্যান্ড স্পিসিস, দ্য সেপিয়েন্স ইজ দ্য স্পিসিস। এই হোমোসেপিয়েন্স এই কথাটার মধ্যে কিন্তু হোমোটাকে আমরা জেনাস বলবো আর সেপিয়েন্সকে আমরা বলবো স্পিসিস। অ্যাজ ইউ ক্যান সি স্টিল ভেরি মাচ ইন ইউজ টুডে। হোমোসেপিয়েন্স এই কথাটা কিন্তু এখন অনেক বেশি ইউজ করা হয়। আসলে এই জিনিসটা তো একদম সর্বজন স্বীকৃত একটা পদ্ধতি, তাই না? এই সর্বজন স্বীকৃত এই বৈজ্ঞানিক নামকরণের এই পদ্ধতিটা এখনো ইউজ করা হয় এবং মানুষকে এখনো বৈজ্ঞানিক ভাষায় হোমোসেপিয়েন্স বলা হয়ে থাকে, যেখানে হোমো হচ্ছে জেনাস আর সেপিয়েন্স হচ্ছে স্পিসিস। ওকে, চার্লস রবার্ট ডারউইন, ইংলিশ ন্যাচারালিস্ট ডারউইন ইন্ট্রোডিউসড দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। ডারউইন কিন্তু আসলে তার ওই থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের কারণেই এত বেশি পরিচিত, এত বেশি পপুলার। তার পপুলারিটির একমাত্র রিজন হচ্ছে তার থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। তার এই থিওরি অফ ন্যাচারাল সিলেকশনই আসলে এভলিউশনের একটা শক্ত বেসিস দাঁড় করিয়েছে। আচ্ছা, এই চার্লস ডারউইনের জীবদ্দশা ছিল 1809 সাল থেকে 1892 সাল পর্যন্ত এবং he expressed his findings and ideas in his famous research publications Origin of Species by Means of Natural Selection. In the year 1859, after observing the living communities of Galapagos Islands,
তিনি গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছিলেন। সেই আইল্যান্ডের যে যত লিভিং কমিউনিটি ছিল সেই লিভিং কমিউনিটিকে তিনি অবজার্ভ করেছিলেন। অবজার্ভ করে তিনি দেখেছিলেন যে ওই আইল্যান্ডের মধ্যে যেসব জীবজন্তু বসবাস করে তাদের মধ্যে তিনি কিছু ডিফারেন্স তিনি লক্ষ্য করেছিলেন, কিছু ভ্যারাইটি তিনি লক্ষ্য করেছিলেন, যে ওই আইল্যান্ডে বসবাস করা অর্গানিজমগুলো, লিভিং কমিউনিটিগুলো, তারা কিন্তু অন্য সব, তিনি যে এলাকা থেকে, যে অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চলের সাথে আসলে মেলে না। সেই অঞ্চলের সাথে সেই অঞ্চলের জীবজন্তুর সাথে এই আইল্যান্ডের জীবজন্তুর বৈশিষ্ট্যগুলো মিল খাচ্ছিল না। সেখান থেকে তিনি হচ্ছে গিয়ে রিসার্চ করাটা শুরু করেন। তার হচ্ছে গিয়ে ফাইন্ডিংসগুলো তিনি এক্সপ্রেস করেন, তার আইডিয়াসগুলো তিনি এক্সপ্রেস করেন তার সেই অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটার মধ্যে। তারপর আলফ্রেড রাসেল ওয়ালেস, তিনি 1823 সাল থেকে 1913 সাল পর্যন্ত তার জীবদ্দশা ছিল। তিনি তার এই জীবদ্দশায় তিনি হচ্ছেন গিয়ে অ্যানাদার ফেমাস ন্যাচারালিস্ট, তিনি একজন ফেমাস ন্যাচারালিস্ট ছিলেন অন দ্য লিস্ট, অ্যান্ড অ্যানাদার ওয়ান হু কেম আপ উইথ দ্য থিওরি অফ ইভলিউশন। তিনিও কিন্তু থিওরি অফ ইভলিউশন নিয়ে হাজির হয়েছিলেন। ইনফ্যাক্ট ইট ওয়াজ ওয়েলস ইন্ডিপেন্ডেন্ট সিনথেসিস অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন দ্যাট লিড টু ডারউইন হারিং আপ অ্যান্ড পাবলিশিং his on the origin of species. In fact, it was Wallace's independent synthesis of evolution by natural selection. তাহলে ওয়ালেসের ইন্ডিপেন্ডেন্ট সিনথেসিস অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন এই বইটা প্রকাশ পাওয়ার পর ডারউইন কিন্তু তারা হুড়ো করে তার ওই বইটাকে প্রকাশ করেছিলেন, যেটার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। ওকে, আচ্ছা, ফরচুনেটলি ওয়ালেস was an accomplished scientist and his discoveries didn't end there. তাহলে ওয়ালেস একজন অ্যাকমপ্লিশড সায়েন্টিস্ট ছিলেন এবং তার ডিসকভারি সেখানে শেষ হয়ে যায়নি। ওয়ালেস নোটেড দ্য ডিস্টিংশন অফ ফৌনা বিটুইন এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, ড্রয়িং এ লাইন বিটুইন নাও নোন অ্যাজ ওয়ালেস লাইন। ওয়ালেস একটা লাইন ফর্ম করেছিলেন এশিয়া এবং অস্ট্রেলিয়ার ফৌনার মধ্যে। আমরা ফ্লোরা এবং ফৌনার কথা জানি। ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট আর ফৌনা মানে হচ্ছে অ্যানিমেল। মানে এশিয়ার অ্যানিমেলস আর হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যানিমেলসের মধ্যে একটা পার্থক্য তিনি লক্ষ্য করেছিলেন। সেই পার্থক্যগুলোর কারণে তিনি হচ্ছে এই দুই অঞ্চলের মাঝখানে একটা লাইন ড্র করেছিলেন। এই লাইনটার নামই হচ্ছে ওয়ালেস লাইন, কারণ এই লাইনের ওই পাশের ফনাগুলো অর্থাৎ অ্যানিমেলগুলোর কি বলে বৈশিষ্ট্যগুলো একরকম, আর সেই লাইনের এই পাশের ফনাগুলোর বা অ্যানিমেলগুলোর বৈশিষ্ট্যগুলো আরেক রকম। এই যে ডিফারেন্সটার কারণে তিনি ওই লাইনটা ড্র করেছিলেন। আচ্ছা, গ্রেগর জোহান মেন্ডেল 1822 সাল থেকে 1884 সাল হচ্ছে তার জীবদ্দশা। এই জীবদ্দশায় মেন্ডেল এক্সট্রা অর্ডিনারি কিছু কন্ট্রিবিউশন করেছিলেন, কিন্তু তার এই কন্ট্রিবিউশন কিন্তু কোনো রিকগনিশন রিসিভ করে নাই আনটিল লং আফটার দ্য ফ্রেয়ার্স ডেথ। তার ডেথের আগ পর্যন্ত কিন্তু তিনি কোনো রিকগনিশন পাননি তার এই এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশনের। ইউ কুড কল হিম দ্য ভ্যান গগ অফ দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। তিনি ছিলেন বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের ভ্যান গগ। আচ্ছা, Mendel used peace to discover and demonstrate the laws of genetic inheritance, coining the terms dominant and recessive genes in the process. তাহলে মেন্ডেল পিস অর্থাৎ মটরশুটিকে ইউজ করেছিলেন তার হচ্ছে ওই যে তিনি যে লগুলো দিয়েছিলেন জেনেটিক ইনহেরিটেন্সের, সেই লগুলো ডিসকাভারি এবং ডেমনস্ট্রেশনের জন্য। কয়েনিং দ্য টার্ম ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ জিনস ইন দ্য প্রসেস। তিনি কিন্তু দুইটা টার্মও আমাদেরকে ইন্ট্রোডিউস করেছিলেন, একটা হচ্ছে ডমিনেন্ট জিন, একটা হচ্ছে রিসেসিভ জিন। ডমিনেন্ট জিন মানে হচ্ছে এমন সব জিন যারা নিজেরাই একাই 100, তারা একাই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আর রিসেসিভ জিন হচ্ছে গিয়ে এমন সব জিন তারা একা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, তাদের সাহায্যকারী লাগে, তাদের হেল্পার লাগে। 2 জন মিলে 3 জন মিলে তারা তখন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, একা পারে না। আচ্ছা, the laws were rediscovered at the turn of the 20th century and provided the mechanism by which Darwin's theory of natural selection can occur. তাহলে গ্রেগর জোহান মেন্ডেলের যে লগুলা এগুলোকে আবার রিডিসকভার করা হয়েছিল 20th সেঞ্চুরির শুরুর দিকে রিডিসকভার করা হয়েছিল এবং provided the mechanism by which Darwin's theory of natural selection can occur. তো ডারউইনসের যে থিওরি, ন্যাচারাল সিলেকশনের যে থিওরিটা ছিল, এই থিওরিটা কিভাবে ঘটবে এটার কিন্তু মেকানিজম এই গ্রেগর জোহান মেন্ডেলের সেই ডিসকাভারি থেকেই চলে আসছে। The two theories combine to form our current understanding of the evolutionary process. আমাদের এই যে আমরা ইভলিউশনারি প্রসেস সম্পর্কে বর্তমানে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু এই গ্রেগর জোহান মেন্ডেলের থিওরি আর হচ্ছে ডারউইনের থিওরির একটা কম্বিনেশন।
আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা উইলিয়াম হার্ভে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ক্যারোলাস লিনিয়াস, চার্লস রবার্ট ডারউইন, আলফ্রেড রাসেল ওয়ালেস এবং গ্রেগর জোহান মেন্ডেল এই সকল বিজ্ঞানী বায়োলজিতে কি অবদান রেখেছিলেন, সেই অবদানগুলো সম্পর্কে কিন্তু আমরা সুন্দর একটা ধারণা লাভ করেছি আজকের ক্লাসটার মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। আর তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।